শয়তানি পদক্ষেপকে চপেটাঘাত করার কড়া হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। ট্রাম্পকে নিয়ে বিস্ফোরক মন্তব্য জেলেনস্কির। ইউক্রেনের পরমাণু কেন্দ্র দখল চায় যুক্তরাষ্ট্র। একের পর এক রকেট হামলায় কাবু ইসরায়েল, পাল্টাপাল্টি হামলা ইসরায়েল ও লেবাননের। ফিলিস্তিন ইস্যুতে একজোট হতে ব্যর্থ মুসলিম দেশগুলো, অর্থনৈতিক নিষেধাজ্ঞার ভয়ে এগোচ্ছে না কোনো দেশ, মত বিশেষজ্ঞদের। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিদা রুবি। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। শয়তানকে চপেটাঘাত করার হুমকি দিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি সতর্ক করলেন, ইরান কখনো আগ্রাসন সহ্য করবে না। তিনি বলেন, আমেরিকা বারবার হুমকি দিচ্ছে, কিন্তু তাদের জানা উচিত আমরা কখনো কারো সাথে সংঘাতের সূচনাকারী ছিলাম না। তবে কেউ যদি আক্রোশ বশত শয়তানি করে এবং সংঘাত শুরু করে, তাহলে তাদেরকে শক্ত চপেটাঘাত করা হবে। বিস্তারিত রিপোর্টে। এবার শয়তানি পদক্ষেপকে চপেটাঘাত করার হুমকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। আমেরিকার প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে বললেন, ইরানকে হুমকি দিয়ে কখনো কিছু লাভ করা সম্ভব নয়। যদি ইরানকে লক্ষ্য করে কোনো শয়তানি পদক্ষেপ নেওয়া হয়, তবে এর বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। ইরান কখনো আগ্রাসন সহ্য করবে না এবং এর বিরুদ্ধে প্রতিরোধের জন্য শক্তিশালী ব্যবস্থা নেবে। খামেনি কাকে উদ্দেশ্য করে এমন হুঁশিয়ারি দিলেন? আয়াতুল্লাহ খামেনি আরও জানান, শত্রুরা যে কোনো ধরনের শয়তানি পদক্ষেপ নিলেও ইরান তাদের বিরুদ্ধে শক্ত চপেটাঘাত করবে। ইরান তাদের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। তিনি পশ্চিমাদের হুমকির জবাবে এই মন্তব্য করেন, যখন ইরান তার পরমাণু কার্যক্রম এবং অন্যান্য রাজনৈতিক বিষয় নিয়ে আন্তর্জাতিক চাপের সম্মুখীন হচ্ছে। খামেনি বলেন, ইরানের জনগণ কখনো অপমান বা হুমকি সহ্য করবে না এবং এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে। তিনি আরো বলেন, ইরান তার নীতিতে কোনো ধরনের ছাড় দিতে রাজি নয় এবং দেশটির আত্মসম্মান ও স্বাধীনতার জন্য সবকিছু করবে। খামেনি আরো বলেন, আমেরিকা বারবার ইরানকে হুমকি দিচ্ছে, তবে তাদের জানা উচিত ইরান কখনোই কারো সঙ্গে সংঘাত শুরু করেনি। তবে যদি কেউ শত্রুতা প্রদর্শন করে এবং সংঘাত শুরু করে, তাহলে তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে। এছাড়াও আয়াতুল্লাহ খামেনি আমেরিকার প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন ও ইউরোপীয় নেতারা যে ভুল ধারণা করেছেন তা হলো তারা ইরানের প্রতিরোধ কেন্দ্রগুলিকে প্রক্সি বাহিনী হিসেবে চিহ্নিত করেছেন, যা একেবারেই ভুল। ইয়েমেন এবং অন্যান্য অঞ্চলের জাতিরা তাদের স্বাধীনতা ও অধিকার নিয়ে লড়াই করছে এবং তারা ইরানের পক্ষ থেকে কোনো প্রক্সি যুদ্ধে জড়িত নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ইউক্রেনের পরমাণু কেন্দ্র দখল নিতে চাইলেন। তিনি কৌশলগতভাবে জানালেন, রাশিয়ার সম্ভাব্য আক্রমণ প্রতিরোধে ইউক্রেনের পারমাণবিক স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ আমেরিকাকে নিতে হতে পারে, যা যুক্তরাষ্ট্রের ইউক্রেনের সম্পদ দখলের আরেকটি পরিকল্পনা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর জবাবে কি বলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি? বিস্তারিত রিপোর্টে। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলো কেবল ইউক্রেনের জনগণের মালিকানায় থাকবে, অন্য কারণ নয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের পরমাণু কেন্দ্র দখল চায়। ট্রাম্প জেলেনস্কি আলোচনা যখন তুঙ্গে, তখন আবারও ট্রাম্প তার অবস্থান স্পষ্ট করে জানান দিলেন যে তিনি দখলের মনোভাব এখনো ত্যাগ করেননি। এই বাকবিতণ্ডা আবার কোথায় গিয়ে ঠেকবে, এখন সেটাই দেখার অপেক্ষা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ফোনালাপে ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে আলোচনা করার আগে প্রস্তাব করেছিলেন, রাশিয়ার সম্ভাব্য আক্রমণ প্রতিরোধে ইউক্রেনের পারমাণবিক স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ আমেরিকাকে নিতে হতে পারে, যা যুক্তরাষ্ট্রের ইউক্রেনের সম্পদ দখলের আরেকটি পরিকল্পনা। প্রেসিডেন্ট জেলেনস্কি এসব গুজব এবং প্রতিবেদনের প্রতিবাদ করে বলেন, এই বিদ্যুৎ কেন্দ্রগুলো ইউক্রেনের জনগণের অধিকার। মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের খনিজ সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় এবং এর জন্য তারা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ গ্রহণের পরিকল্পনা করছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যৌথ বিনিয়োগ তহবিল গঠন এবং তার পরিচালনার মার্কিন প্রতিষ্ঠান নির্ধারণের জন্য চাপ দিচ্ছে, যাতে ইউক্রেনের অন্যান্য গুরুত্বপূর্ণ সম্পদের উপর তাদের নিয়ন্ত্রণ সহজেই প্রতিষ্ঠিত হতে পারে।
এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনে যুদ্ধের অবসান নিয়ে তিনি রুশ প্রেসিডেন্টকে এখনো কোনো নির্দিষ্ট তারিখ দেননি। তবে তিনি দাবি করেছেন, ইউক্রেনের যুদ্ধের প্রবণতা শিগগিরই থামানো সম্ভব হবে। ট্রাম্প আরো বলেন, হোয়াইট হাউসে যোগ্য প্রেসিডেন্ট থাকলে ইউক্রেনের যুদ্ধ কখনোই শুরু হতো না। শাহিদা রুবি, মাই টিভি। ইসরায়েলে একের পর এক রকেট হামলা করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী। লেবাননের এই হামলার পর পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েলও। বিবিসি বলছে, যুদ্ধবিরতি চুক্তির পর এটি সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ এবং এই সংঘর্ষের মধ্য দিয়ে গত বছরের নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন হয়েছে। এবার ইসরায়েলে একের পর এক রকেট হামলা করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী। লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে একাধিক রকেট হামলার ফলে চরম বিপাকে পড়ছে নেতানিয়াহু প্রশাসন। গত বছর নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তির পর প্রথমবারের মতো 22 মার্চ এই হামলা করে দেশটি। এদিকে লেবাননের এই হামলার পর পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েলও, যা গত 4 মাসের মধ্যে লেবাননে ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ বিমান হামলা। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, লেবাননের দক্ষিণাঞ্চলে নিয়ন্ত্রিত বেশ কয়েকটি রকেট লঞ্চার ও একটি কমান্ড সেন্টারে তারা হামলা চালিয়েছে। এতে অন্তত 2 জন শিশু এবং 8 জন আহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। হতাহতের মধ্যে একটি শিশুও রয়েছে। অন্যদিকে লেবাননের গোষ্ঠী ইসরায়েলের রকেট ছোড়ার অভিযোগ অস্বীকার করেছে। তারা জানিয়েছে, তারা যুদ্ধবিরতির প্রতি এখনও অঙ্গীকারবদ্ধ রয়েছে। লেবাননের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রকেট হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং 3টি রকেট লঞ্চার ধ্বংস করা হয়েছে। এই হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে যখন গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে নতুন অভিযান শুরু করেছে ইসরায়েল এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন উভয় গোষ্ঠী ইরান সমর্থিত এবং একে অপরের মিত্র। ইসরায়েল জানায়, লেবানন থেকে ছোড়া 3টি রকেট তারা ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এতে ইসরায়েলের মেতুলা শহরে কোনো হতাহত হয়নি। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির পর এটিকে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ বলে উল্লেখ করেছে বিবিসি। চুক্তির শর্ত অনুযায়ী লেবানন এর মধ্যেই দক্ষিণাঞ্চলে হাজার হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করেছে, যাতে সীমান্তে শান্তি বজায় রাখা যায়। নাজমা, মাই টিভি। বিশ্বের 57টি মুসলিম দেশে মুসলমানদের সংখ্যা 200 কোটিরই বেশি, অথচ ফিলিস্তিন ইস্যুতে তারা একজোট হতে ব্যর্থ। ভূ রাজনৈতিক স্বার্থ, শিয়া সুন্নি বিভাজন, ইসরায়েলের সামরিক শক্তি এবং পশ্চিমা সমর্থনের কারণে মুসলিম দেশগুলো নীরব। অর্থনৈতিক নিষেধাজ্ঞার ভয়ে কেউই এগোচ্ছে না। বিশেষজ্ঞদের মতে, ঐক্য ছাড়া ফিলিস্তিন সংকটের সমাধান অসম্ভব। বিশ্বের 57টি মুসলিম দেশে মুসলমানদের সংখ্যা প্রায় 200 কোটিরও বেশি। অন্যদিকে ইসরায়েল পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র, যার জনসংখ্যা মাত্র 1 কোটির কাছাকাছি। তবে এই ক্ষুদ্র জনগোষ্ঠীর সামরিক শক্তির সামনে আজ কোটি কোটি মুসলমান অসহায়। ইসরায়েলের নির্যাতনের মুখে ফিলিস্তিনের অস্তিত্ব সংকটে পড়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, বিশ্বের মুসলিম দেশগুলো কেন একজোট হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে না? মুসলিম দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় বাধা হলো নিজস্ব ভূরাজনৈতিক স্বার্থ ও অভ্যন্তরীণ বিভক্তি। অনেক দেশ ইতিমধ্যে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে, যার মধ্যে রয়েছে মিশর, জর্ডান, মরক্কো, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। শিয়া সুন্নি বিভাজনও এক্ষেত্রে বড় ভূমিকা রাখছে। মুসলিম বিশ্বের কিছু দেশ সামরিকভাবে শক্তিশালী হলেও সম্মিলিতভাবে একটি যুদ্ধ পরিচালনা করা প্রায় অসম্ভব। এদিকে ইসরায়েলের আধুনিক প্রযুক্তি নির্ভর বাহিনী যেমন আয়রন ডোম ও ডেভিড স্লিং এর মতো প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে সুসজ্জিত। ধারণা করা হয়, একযোগে হামলার জবাবে ইসরায়েল পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে বলে আশঙ্কা করা হয়, যা পুরো অঞ্চলের জন্য বিপর্যয়কর হবে। এছাড়া ইসরায়েলের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সমর্থন। যুদ্ধ হলে ইসরায়েল শুধু অস্ত্র নয়, সরাসরি সামরিক সহায়তা পেতে পারে। অপরদিকে মুসলিম দেশগুলোকে পড়তে হতে পারে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপের মুখে। মধ্যপ্রাচ্যের অনেক দেশ পশ্চিমা বিশ্বের উপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সহ অনেক দেশ ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করেছে। যুদ্ধে জড়ালে এসব দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, যার ফলে তারা নীরব ভূমিকা পালন করছে। বিশেষজ্ঞদের মতে, মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ উদ্যোগ ছাড়া ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। ইতিহাসে দেখা গেছে, যখন মুসলিম উম্মাহ এক ছিল তখন তারা ছিল অপরাজেয়, যেমনটি ঘটেছিল খেলাফায়ে রাশিদিন, উমাইয়া, আব্বাসীয় ও উসমানিয়া খেলাফতের যুগে। আকাশের দিকে তাকিয়ে হয়তো অনেক মুসলমান আজও আবাবিলের মতো অলৌকিক সাহায্যের আশায় আছেন। তবে বাস্তবতা বলছে, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও নির্যাতনের অবসান ঘটাতে হলে প্রয়োজন মুসলিম বিশ্বের সম্মিলিত কণ্ঠ ও কার্যকর উদ্যোগ। টেসলার দীর্ঘদিনের বিনিয়োগকারী রস গারবার সিও ইলন মাস্কের পদত্যাগ চান। তার অভিযোগ, মাস্কের রাজনৈতিক সম্পৃক্ততা ও এক্সের প্রতি অতিরিক্ত মনোযোগ
টেসলার ব্যবসার ক্ষতি করেছে। শেয়ার মূল্য কমেছে, বিক্রি হ্রাস পেয়েছে। গারবার মনে করেন কোম্পানির জন্য এখন নতুন নেতৃত্ব প্রয়োজন, যা টেসলাকে আবার সঠিক পথে ফিরিয়ে আনতে পারে। বিস্তারিত রিপোর্টে। সিইও হিসেবে ইলন মাস্কের পদত্যাগ চান টেসলা দীর্ঘদিনের বিনিয়োগকারী রস গারবার। কি এমন করলেন এই ধনকুবের যে তার পদত্যাগ চেয়ে এতটা সরব হলেন রস গারবার? ব্যবসায়িক ক্ষতি নাকি অভ্যন্তরীণ দ্বন্দ্ব, কোনটাকে দায়ী করছেন এই বিনিয়োগকারী? শেষ পর্যন্ত কি সিইও পদে থাকবেন ইলন মাস্ক? যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও ইলন মাস্ককে পদত্যাগের আহ্বান জানিয়েছেন কোম্পানির দীর্ঘদিনের বিনিয়োগকারী রস গারবার। তার মতে মাস্কের মনোযোগ এখন অনেক দিকে বিভক্ত, বিশেষ করে রাজনৈতিক ভূমিকায় যুক্ত থাকায় টেসলার ক্ষতি হচ্ছে। গারবার ওয়াসাকি ওয়েলথ ম্যানেজমেন্টের সিইও রস গারবার বলেন, ইলন এখন মূলত সরকারি কাজে ব্যস্ত। টেসলার দায়িত্ব তিনি ঠিকভাবে পালন করছেন না। আমি মনে করি এখন টেসলার একজন নতুন সিইও প্রয়োজন। অনেকদিন ধরে কোম্পানির ব্যবসা অবহেলিত হয়ে আছে। স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে গারবার আরও বলেন, টেসলা অনেক গুরুত্বপূর্ণ কাজ করছে। ইলন মাস্কের উচিত অন্য দায়িত্ব ছেড়ে পুরোপুরি টেসলায় ফিরে আসা অথবা সরকারি দিকেই মনোযোগ রাখা। যেটাই হোক, কোম্পানির জন্য একজন যোগ্য নতুন সিইও দরকার। সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারে টেসলা শেয়ার বাজারের দাম কমে গেছে। মাত্র 5 দিনে প্রায় 5% দরপতন হয়েছে। গারবার মনে করেন এর অন্যতম কারণ মাস্কের মনোযোগ টেসলা থেকে সরে যাওয়া। তিনি বলেন, এক্সে মাস্কের অতিরিক্ত সম্পৃক্ততা কোম্পানির জন্য নেতিবাচক প্রভাব এনেছে। তিনি টেসলার ব্র্যান্ডের ক্ষতি করছেন, যার কারণে বিক্রি কমে যাচ্ছে। এটা এক ধরনের সংকট। গারবার ও তার প্রতিষ্ঠান টেসলাকে 1 দশকেরও বেশি সময় ধরে সমর্থন দিয়ে আসছে। যদিও তারা টেসলার বৃহত্তম বিনিয়োগকারী নয়, তবুও চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত তাদের কাছে 2,62,352টি শেয়ার ছিল। তবে 2023 সাল থেকে তারা ধীরে ধীরে শেয়ার বিক্রি শুরু করে দিয়েছে। বর্তমানে রস গারবার টেসলার পরিচালনা বোর্ডেও পরিবর্তনের পক্ষে কথা বলছেন এবং ইলন মাস্কের নেতৃত্বের সমালোচক হিসেবে আরও বেশি সক্রিয় হয়ে উঠেছেন, বিশেষ করে হোয়াইট হাউসে মাস্কের সম্পৃক্ততার পর থেকে। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।